আমি এইটুকু বুঝেছিলাম যে ডিগ্রি দিয়ে গান হবে না। আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম, এটা কিন্তু আমার শ্রোতা শুনবে না বা জানবে না, তারা শুনবে আমার গান, পারফরম্যান্স আপনার। হ্যাঁ। তোমার গানটা যদি আমি ভালো করে গাই তাহলে সেটাই আমাকে পৌঁছে দেবে আমার শ্রোতাদের কাছে। প্রথমআলো.com-এর বিশেষ পডকাস্ট তাহার কথায় আপনাদের সুস্বাগত। আপনাদের সবার সাথে আছে আমি মোহাম্মদ রিদওয়ানুল হক। তাহার কথার আজকের অতিথি আমাদের এমন একজন শিক্ষক, সঙ্গীত শিল্পী এবং প্রকৃতির ছাত্রী অদিতি মহসিন, যার সঙ্গীত শুধু সমাজের প্রতিচ্ছবি নয়, বাংলার অনুভূতিকে বিভিন্ন সীমা ছাড়িয়ে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। অদিতি মহসিন, আপনাকে আমার সাথে স্বাগত। অনেক ধন্যবাদ। যতটুকু জানতে পারি আপনার আম্মু আন্টি গান করতেন, হয়তো একটু ইনফর্মাল প্যাটার্নে। সেই গানের গুনগুন, সেই গানের সুর আপনি কি বই বেরিয়েছেন আপনার ক্যারিয়ারের একটা পর্যায়ে এসে? হ্যাঁ, মা আসলে খুবই শখের গান করতেন। আর ওই যেটা বললেন আপনি, গুনগুন করে কোনো একটা কাজ করছে গাইছে, রান্না করছে গাইছে, এরকম। কিন্তু তার কণ্ঠটি ছিল খুবই মিষ্টি, সেটা তখন বুঝতাম না, কিন্তু পরে এখন বুঝতে পারি। আর বয়ে বেড়ানোর কথা যদি বলেন, নিশ্চয়ই সেটা ভেতরে ভেতরে তো বয়ে বেরিয়েছি কিছুটা, এটা একেবারে অস্বীকার করা যাবে না। গুণীরা বলে গান শেখার আগে কান তৈরি করা খুব ইম্পর্ট্যান্ট। সো গান শেখার আগে কান তৈরি করা ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই যে আপনি বড় হলেন এবং মার কাছ থেকে যে সুরটা যে আপনি নিলেন, আপনি মনে হয় সে কানটা তখন থেকে তৈরি হয়েছে আপনার? হতে পারে। আমি খুব এটাকে নিয়ে খুব বেশি রিসার্চ বা বিশ্লেষণ কখনো করিনি, কিন্তু একটা জিনিস তো সত্য যে গান বাজনা ব্যাপারটাই না, কান তৈরি তো নিশ্চয়ই প্রয়োজন আছে, গলা তৈরি, কান তৈরি, কিন্তু কিছুটা কিন্তু গিফটেড হতে হয়। তো সেই একটা হলো গিফটেড, আর তার সঙ্গে সঙ্গে যেটা আপনি বললেন যে একটুখানি কানটাকে তৈরি হওয়া, গান একটা সুরেলা কণ্ঠ, এই যে শোনা, সেই চর্চার মধ্যে দিয়ে, সেটাও একটি চর্চা। তো সেই চর্চার ভেতর দিয়ে আমরা যদি যেতে পারি, সেই সুযোগ যদি থাকে, তাহলে তো সেটা বাড়তি পাওয়া। ওকে, আপনি হলি ক্রসের স্টুডেন্ট ছিলেন এবং একই সাথে আপনি বাফাতেও আপনি স্টুডেন্ট ছিলেন। তো আমি বাফাতে ছিলাম, সেটা কি পরের দিকে? স্কুলে যখন আমি পড়ি, ক্লাস 6-এ। সেরকম একটা সময় মা খুব চাইলেন না, ছোটবেলা থেকেই মার খুব ইচ্ছে ছিল, তো অনেকবার নিয়ে গেছেন। কোনোবারই ঠিক আমার খুব আগ্রহ না থাকায় হয়ে ওঠেনি। আর প্রথমে একবার নাচে কিংবা না গানে দেবে, এরকম আর কিছু একটা করতে হবে, এটা ছিল আমার মার। তো সেই কিছু একটা করতে গিয়ে আমি শুরু করলাম একটু সিরিয়াসলি ক্লাস 6-এ আমি যখন। সেটা বাফাতে এবং বাফাত পাশও করলাম যখন আমার ম্যাট্রিক পরীক্ষা হলো। একই বছরে আমি দুটোই পাশ করলাম। তারপরে যখন আপনি হলি ক্রসে গেলেন এইচএসসি করবার জন্য, বাই দ্যাট টাইম ইউ আর গ্র্যাজুয়েট, আপনার বাফার লেসনটা হয়ে গেছে। সেই সময়টা কি এমন কখনো হয়েছে যে ইউ আর অলরেডি এক্সপোজ টু ইউর ফ্রেন্ডস, আপনার কলিগরা জানে, বন্ধুরা জানে, টিচাররা জানে, সেই সময়টা কি খুব বেশি আপনাকে কমিট করতে হতো কলেজের বিভিন্ন ইভেন্টে গান গাইবার জন্য? একদমই না, কারণ আমি আমার স্কুল লাইফেও কেউই তেমন জানতো না যে আমি যে খুব গান করি বা সিরিয়াসলি যে আমি গান শিখি বা করি, এটা অনেক বেশিরভাগই কেউ জানতো না। এবং আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দেব ঠিক তার কিছু দিন আগে, আমার মনে হয় আমাদের যে সময় যেটা টেস্ট পরীক্ষা হতো, সেই পরীক্ষার আগে বা আশেপাশে সময়ে কোনো এক কারণে হয়তো বা কেউ জানতে পারলো যে আমি গান করি এবং গাইতে পারি। তখন আমার শিক্ষকরা বললেন যে ওকে একটু ডাকো, আমরা একদিন গান শুনি, এরকম করে। এবং তাই মানে 6 মাসও না, তারপরে তো আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বের হয়ে গেলাম। কলেজেও কেউ জানতো না যে আমি যে আসলে গাই বা কিছু। এটাকে আপনার সচেতন ভাবে সেটাকে আপনি আড়াল করেছেন নাকি? সচেতন ভাবে না, কারণ গানের ব্যাপারে আমার কোনো সিরিয়াসনেস ছিল না। ও রিয়েলি? হ্যাঁ, আচ্ছা। ছোটবেলায় আমি বলবো, মানে আমার কলেজ পর্যন্ত বা তারপরেও আমার তেমন কোনো মানে সিরিয়াসলি আমি গানটা করব বা আমি যে করি বা অথবা আমি যে ভালোই করি, সেই ব্যাপারটা। সিরিয়াসলি তো শিখেছেন আপনি?
হ্যাঁ, ততদিন খুব সিরিয়াসলি আসলে শিখিনি। ওকে, মোটামুটি খুব একটা মানে মায়ের একটু চাপেই বলতে পারে আচ্ছা, যে ওকে, ওই বাফায় যেতে হবে এরকম একটা গেছি, পরীক্ষা দিতে হবে, দিয়েছি, পরীক্ষায় ভালো ফল হয়েছে, কিন্তু তারপরেও আমার মনে হয়েছে যে মানে গান এটা তো আর আমার করা কয়দিন হবে বা হবে আচ্ছা, না, এরকম একটা ব্যাপার ওকে। ছিল আমার মধ্যে। আর আমি আসলে গানের ব্যাপারে মানে গানটাই যে আমি বেছে নিলাম, এটা আমার শুরু হয়েছে শান্তিনিকেতনে যাওয়া। জি, ওই জায়গাটা আমি আসবো। সো আপনি প্রবলি 92 দিকে কি ICCR স্কলারশিপটা পেলেন? পেলাম, হ্যাঁ। কারেক্ট। সো আমি যতটুকু আমার রিসার্চে দেখতে পাই সে সময়টাতে আপনার আব্বুর সাথে আপনার একটা মেমোরিজ আছে, প্রবলি উনি একটা খুব মূল্যবান একটা কোট আপনাকে দিয়ে করেছিলেন। হ্যাঁ, উনি একটু যদি জানতে পারি। বলেছিলেন যে আসলে আমি যাব কি যাব না সেই সিদ্ধান্তটা নেওয়া খুব কঠিন ছিল। That was back in 93 to 92, right, হ্যাঁ 92। তো একদম এন্ড মানে একদম ফ্যাগ এন্ডে আমি গিয়েছি 92 এর। তো আমাকে আমার নভেম্বর মাসে গিয়েছিলাম। তো আমার যাব কি যাব না নিয়ে একটা বিতর্ক চলছিল আমাদের পরিবারে বা আত্মীয় স্বজনের মধ্যে, যে কেন মানে মেয়েকে পড়াশোনা বাদ দিয়ে এখন গান শেখার জন্য পাঠাতে হবে দেশের বাইরে, তো আবার হ্যাঁ, সেটা খুব তো সচরাচর আমাদের সমাজে তো ছিল না আমাদের সময়টায় আর কি। তো তারপর আবার বাবা বললেন যে, আর অনেকে বললো যে না এত ওখানে তো গেলে কষ্ট করতে হবে। তো আমার বাবা বললেন যে না, কষ্ট না করলে তো জীবনে কিছুই হবে না, কষ্ট তো করতেই হবে। আর আমাকে বললেন বুঝিয়ে যে তুমি যখন এই সুযোগটা পেয়েছো, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ছেলে মেয়ে বের হবে MA পাশ করে, কিন্তু বিশ্বভারতীতে সবাই তো সেই জন্যই আমাকে বললেন তুমি যেহেতু সুযোগটা পেয়েছো, বৃত্তি পেয়েছো, তুমি এটা পার্সু করো। কুল, গ্রেট। তো আপনি গেলেন শান্তিনিকেতনে, বিশ্বভারতীতে ভর্তি হলেন, এবং আমরা সবাই জানি সেখানে আপনি অনার্স এবং মাস্টার্সে আপনি ফার্স্ট হলেন। তার পরবর্তী অবস্থা আপনার অভিজ্ঞতাটা কেমন হলো? এই রেজাল্টের পরে ব্যাক টু ব্যাক ফার্স্ট হওয়া অ্যান্ড ইন আ ডিফারেন্ট কালচারাল সেটিং, যেখানে প্রত্যেকেই খুব কম্পিটিটিভ টোনে এসছে। ঠিক, টেল মি দ্যাট এক্সপিরিয়েন্স। না আসলে বিশ্বভারতীতে তো গেলাম, আর ওই যাওয়ার পেছনে আমার একটা ইনসেন্টিভ কাজ করছিল, সেটা হলো আমি বিভিন্ন সময় আমাদের বাড়িতে ওই দেশ পত্রিকা এসব আসতো, তো সেখানে আমি দেখতাম যে শান্তিনিকেতনে গাছের নিচে ক্লাস হয়। তো এগুলো দেখে দেখে ছোটবেলায় মনের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়েছিল। তখন বাবা যখন এত জোর দিয়ে বললেন, তখন আমার মনে হলো না ঠিক আছে, এটাই আমার বেছে নিতে হবে। তো চলে গেলাম। যাবার পর দু রকমের অভিজ্ঞতা কাজ করেছে। একটা হলো দেশ ছেড়ে, সমাজ ছেড়ে, পরিবার ছেড়ে ওই বয়সে একেবারে চলে যাওয়া, সেটা একটা আর বেশ লম্বা সময়ের জন্য। 6 years ছিল আমাদের কোর্স, কিন্তু মানে অনার্স অ্যান্ড মাস্টার্স, কিন্তু একটু লম্বা সময় লেগেছিল। সেটা এক ধরনের অনুভূতি প্রথম দিকে, যে দেশটাকে মিস করতাম, বাড়ি মিস করতাম, কিন্তু আবার শান্তিনিকেতনের যে একটি মানে কি বলবো বন্ধন, আবহ সবটা মিলে আমি খুব মিশে গেলাম। খুব সময় আমার লাগেনি মিশে যেতে। আর আপনি যে প্রশ্নটি আমাকে বিশেষভাবে করেছেন যে ফলের ব্যাপারে, আমার রেজাল্ট, তো আমি যেটা আপনাকে বললাম যে আমার আসলে খুব সিরিয়াসনেস ছিল না, কিন্তু শান্তিনিকেতন না তখন হয়েছে, তখন শুরু হয়েছে, এবং আমি তখন বুঝতে শুরু করেছি যে না, আমার গান গাইবার অ্যাবিলিটিটা আছে এবং আমি গাইলে ভালো করব, আমি গাইতে পারি। তো এই একটু কি লেট রিয়েলাইজেশন সেটা হতে পারে, হ্যাঁ। তারপর তো ক্লাস চলছে, সব চলছে, কিন্তু আমি কখনো ভাবিনি যেটা আপনি আমাকে বললেন যে এত কম্পিটিটিভ, যে আমি ভাবিনি যে আমার ফার্স্ট হবার মতো কোনো যোগ্যতা আছে। কিন্তু সেইটা আমি আস্তে আস্তে মানে ধরুন প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে গিয়ে হয়তো আমি বুঝেছি যে না, আমি অনেক, আমার যারা সহপাঠী তাদের চাইতে আমি একটু এগিয়ে আছি। শিক্ষকরা আমাকে বিশেষ নজর দেয়, আমাকে অনুষ্ঠানে ডাকছে, আমি বিভিন্ন জায়গায় সুযোগ পাচ্ছি। তো তখন আমি বুঝতে পেরেছি যে না, আমার
সেই গুণটুকু আমার আচ্ছা, মধ্যে আছে। আচ্ছা। আর তারপরে এবং ক্যাপাসিটিও আছে, সক্ষমতা আছে। ক্যাপাসিটিও আছে। তো তখন আমি একেবারে শেষ বর্ষে যে চতুর্থ বর্ষে তখন আমি খুব সিরিয়াস হয়ে গেলাম যে না, আমার এবার পরীক্ষা, আমাকে রেজাল্ট ভালো করতে হবে। সেটা অবশ্য আমার ছোটবেলা থেকে একটু ছিল, আমার পড়াশোনার দিকে একটু ওকে, সো ঝোঁকটা ছিল। তার মানে আপনি ভালো ছাত্রীও ছিলেন বলতে পারেন কিছুটা। ওকে। তো আমি অবশ্য মানে মানবিক, আমাদের সময় যেটা বলা হতো মানবিক বিভাগে পড়েছি। তো আমাদের সময়ে ফার্স্ট ডিভিশন পাওয়া মানবিক থেকে বেশ কঠিন ছিল। তো আমি যখন ফার্স্ট ডিভিশন পেয়েছি, আমার ইন্টারমিডিয়েটেও পেয়েছি, তো আমি তখন বুঝলাম যে না, আমার পড়াশোনার একটা ব্যাপার আছে। খুব যে আমি স্টুডিয়াস ছিলাম তা না, কিন্তু হয়তো মাথাটা ভালো ছিল। ঠিক আছে। আর ওখানেও তাই, ওখানে এখন দুরকম, মানে পড়াশোনাও ছিল, পাশাপাশি গানও পরীক্ষা, তো দুটোই দিয়েছি। আর তখন একটু মনের মধ্যে ইচ্ছেটা ছিল যে না, আমাকে ফার্স্ট হতে পারলে ওকে আমার থার্ড ইয়ারের পরে সেটা ফোর্থ ইয়ারের দিকে এসে আস্তে আস্তে করে এবং হলাম। তারপর মাস্টার্সে গিয়ে তো আরো একটু বেশি হলো যে না, ট্রিগার্ড হলো যে আমাকে ফার্স্ট হতে হবে। তো সেটাও হলাম। তো হবার পরে আর কিছু না, মানে আমি এইটুকু বুঝেছিলাম যে ডিগ্রি দিয়ে গান হবে না। আমি ফার্স্ট হলাম না সেকেন্ড হলাম, এটা কিন্তু আমার শ্রোতা শুনবে না বা জানবে না, তারা শুনবে আমার গান। তোমার গানটা যদি আমি ভালো করে গাই, তাহলে সেটাই আমাকে পৌঁছে দেবে আমার শ্রোতাদের কাছে। ট্রু। কথার মাঝখানে আপনি শিক্ষকদের কথা বলছিলেন আপনার, and you are very blessed to have so many big names with you. একদম। নীলিমা সেনের কথা বলি, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কথা বলি, স্বস্তিকা মুখোপাধ্যায়ের কথা বলি। এই যে গুরুমুখী শিক্ষা, এই যে গুরুমুখী বিদ্যা, এটা তো গুরুমুখী বিদ্যাই। একদম। একজন ছাত্রী হিসাবে, একজন স্টুডেন্ট হিসাবে এত বড় নাম, এত বড় শিক্ষকদের সান্নিধ্য আপনি কিভাবে আলোকিত করেছে? একটা হচ্ছে আপনি স্টুডেন্ট হিসাবে আপনি হয়তো ব্লেসড ছিলেন, কিন্তু জীবনবোধ, মূল্যবোধ এবং বেড়ে হওয়ার পেছনে এই শিক্ষকদের ভূমিকা জানতে চাই। বিশাল ভূমিকা, আসলে বিশাল ভূমিকা। এবং আমি বলবো সেই জায়গারও, শান্তিনিকেতনেরও একটি বিশাল ভূমিকা। কারণ শান্তিনিকেতন একটি আশ্রম, যেটি রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা নামে বলি আশ্রম, কিন্তু তিনি আসলে তো একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন শুরুতে 1901-এ। এবং তার মনে হয়েছিল যে যে প্রথায় আমাদের দেশের পড়াশোনা হয় সেভাবে কিছু শেখা হয় না, শুধু ডিগ্রি নেওয়া হয়। তো সে থেকেই তো তার এই প্রচেষ্টা। আর আমার শিক্ষকদের তখন আসলে বুঝতে পারিনি, কিন্তু এখন সেটা বুঝতে পারি, কিংবা আরো বলতে পারি যে আরো 10-15 বছর আগে থেকে বুঝতে পারি যে তাদের যে কত বিশাল ইনফ্লুয়েন্স আছে আমার উপরে। শুধু গানে আমি বলবো না, একটু তো আপনি বললেন যে হ্যাঁ, সেটা আমার নিশ্চয়ই আমার সৌভাগ্য যে আমি এই মাপের শিক্ষক বা শিল্পী বা গুরু আমি পেয়েছি। কিন্তু তার পাশাপাশি যেহেতু শান্তিনিকেতন খুব একটি নিবিড় একটি পরিবেশ, মানে ক্লাসে গানটা তোলা হয়নি, চলে গেলাম শিক্ষকের বাড়িতে, হয়তো নীলিমা সেন আপনি যার কথা বললেন, তিনি হয়তো প্রবাদ প্রতিম শিল্পী, কিন্তু আমাদের কাছে তিনি বাচ্চুদির বাড়িতে চলে গেলাম, বললাম যে বাচ্চুদি গানটা তো ভালো করে হয়নি, একটু যদি, এবং ওনারা শিখিয়েও দিতেন আবার বসে বাড়িতে। তো এই যে পাওয়াটি, সেটা হলো গানের পাওয়া। কিন্তু পাশাপাশি এই যে মানুষগুলোর যে অসামান্য ব্যক্তিত্ব এবং তাদের যে স্বশিক্ষা এবং জীবন বোধ, এক অসাধারণ অনন্য জীবন বোধ, মানুষকে আলোকিত করবার ক্যাপাসিটি নিশ্চয়ই সেটা তো ছিলই, সেটা তারা সজ্ঞানে করেননি। আমি বলবো যে তারা ন্যাচারালি ওটার একটা প্রভাব আমাদের উপরে পড়েছিল, আমাদের উপরে তার ইনফ্লুয়েন্স ছিল ভীষণ রকম। তারপর পরিবেশ, সারাক্ষণ এত, আপনি বুঝবেন যে মানুষগুলো এত বড় মাপের সব মানুষদের আমরা দেখবার সুযোগ পেয়েছি কাছাকাছি। মানে আমি যদি বলি যে উস্তাদ আলী আকবর খাঁ, আমি ওনাকে দেখেছি, আমাদের একটি বয়েজ হোস্টেল ছিল আমাদের হোস্টেলের খুব কাছে,
কদমতলা হোস্টেল বলা হতো সেটাকে, কারণ তখন কদম গাছ ছিল। সেই হোস্টেলে উনি ঢুকে গেলেন এবং ওখানে যে ছেলেদের রুমে ঢুকে উনি গল্প গুজব তবলা বাজাচ্ছেন, মানে একটা ভালো লাগা থেকে যে আমি ঠিক আছে রবীন্দ্রনাথের একটি আশ্রমে বা জায়গায় এসেছি। তো এরকম অনেক বড় মাপের মানুষদের আমার এখনো স্পষ্ট মনে আছে। অমর্ত্য সেন, আমি তার মা অমিতা সেন, তিনি তো শান্তিনিকেতনেই ছিলেন এবং অমর্ত্য সেন বড় হয়েছেন শান্তিনিকেতনে, এবং যখন যেতেন কোনো আড়ম্বর নেই, হ্যাঁ, খুবই সাধারণভাবে চলাফেরা করতেন। আসলে আমি যে কথাটা আগেও বলেছি যে শান্তিনিকেতনে না সেলিব্রিটি বলে কিছু নেই, হ্যাঁ, সবাই ওই ওখানকার সন্তান, সবাই ওখানকার মানুষ। অপর্ণা সেনকে দেখেছি এই সিম্পল মানে চটি পরে হেঁটে যাচ্ছেন, কারণ তাদের বাড়ি ওখানে। তো সেই কারণে এই যে একটা পরিবেশের একটা প্রভাব, সেটা তো পড়তে বাধ্য। ট্রু ট্রু। আপনি দেশে ব্যাক করলেন, শিক্ষকতা করছেন দীর্ঘদিন, আপনার অসংখ্য ছাত্রছাত্রী আছে। 2001 সালে যখন রমনা বটমূলে সেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, তখন আপনি প্রবলি ছায়ানটের শিক্ষক প্রথম বছর রাইট জয়েন করেছি। হ্যাঁ, খুবই আনফর্চুনেট কম্বিনেশন। আপনি জয়েন করলেন, এটা হচ্ছে। সো তখন কেমন মনে হচ্ছিল যে এই রবীন্দ্রসঙ্গীত নিজে আপনার পথ চলা, সেটা সামনের দিনে কেমন হবে? আর এই গত 25 বছরে কেমন পরিবর্তন দেখছেন ছেলেমেয়ের মাঝে গান শেখা নিয়ে? অনেক বড় পরিবর্তন দেখেছি, এক কথায় যদি বলি। আর একটু ভেঙে যদি বলি যে হ্যাঁ, আপনি যেটা বললেন দেশে ফিরে আসলাম, তখন ওয়াহিদুল হক তিনি ছায়ানটের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সম্ভবত। তো ওয়াহিদ ভাই আমাকে খুব জোর করে বলে যে না ছায়ানটে ঢুকতে হবে গান শেখাতে। তো আমার খুব একটা ইচ্ছে ছিল না। তো যাই হোক, তারপরে সঞ্জিদা আপাও আমাকে ডাকলেন, আমি গেলাম, জয়েন করলাম। তো 10 বছর একাধারে আমি ছায়ানটে গান শিখিয়েছি। অনেক বুঝতে পারছেন যে অসংখ্য ছাত্রছাত্রী ছায়ানটে আমার আছে, কিন্তু তারা আমাকে মনে রেখেছে, কিন্তু আমার তাদের সকলকে মনে নেই। আজকাল যেটা হয়, বাইরে টেরে বিদেশে গেলে কারোর সঙ্গে দেখা হয়, তারা বলে আপা আপনার অমুক ক্লাসে ছিলাম, অমুক বছর ছিলাম, তো ভালো লাগে তখন, সেটা একটা ভালো লাগা। কিন্তু পরিবর্তনের যে কথাটি আপনি বললেন, আমি যখন ফিরে এসেছি 26 বছর আগে, আমি আসলে খুব মানে 99-এর একেবারে শেষের দিকে আমি দেশে। তো 26 বছরে আমি কিন্তু খুব পরিবর্তনটা দেখেছি, খুব দ্রুত হয়েছে। দ্রুত মানে আমি বলতে পারি, ধরুন আমি যখন ফিরে আসলাম, কিংবা আমি যখন শান্তিনিকেতনের ছাত্র, তখনও না আমাদের মনের মধ্যে এরকম একটা ভাবনা ছিল যে বাংলাদেশে গান বাজনার একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে বা আছে। কারণ তখন পাপিয়া সারোয়ার, রেজওয়ানা চৌধুরী, মিতা হক, এরা রীতিমতো প্রতিষ্ঠিত শিল্পী। তো একটা মনে হতো যে না, আমাদের একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু ফিরে আসলাম, ফিরে আসবার পরে আমি বলবো না যে আমাকে আসলে অনেক স্ট্রাগল বা অনেক কঠিন পথ পার হতে হয়েছে, একেবারেই সেটা আমার হয়নি। আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল। আমি ফিরে আসবার পরপরই ওই যে কথা বললাম যে ওয়াহিদুল হক আমাকে ডেকে নিলেন ছায়ানটে। আমার বেঙ্গল ফাউন্ডেশন থেকে আমার সিডি বের হলো পরের বছরই, বা 1 বছর পর, 2 বছরের মাথায় আমার সিডি বের হলো, প্রথম অ্যালবাম। এবং তখন সেই সময় বেঙ্গল ফাউন্ডেশন থেকে একটি সিডি বের হওয়া একটা খুবই বড় ব্যাপার ছিল, অনেক বড়। তো সেসব হয়ে গেল, এবং এমনিতেই হয়ে গেল, কেউ যে আমাকে চিনে বা কিছু করে তা নয়। হয়তোবা ওই যে গানের একটা শক্তি আছে, তো ওইটা একটা প্রচার হয় যে অমুক মেয়েটি পাশ করে সে ভালো গাইছে, এটা তো এইভাবে। এবং তখন আমি বেশ অনেক অনুষ্ঠানেও যাচ্ছি, টেলিভিশন আমাকে নিয়ে নিল, রেডিওতে গাইছি, সবই আমার খুব সহজে হয়েছে, আমি সেটা বলবো। আর একটি কথা, অবশ্যই শ্রোতাদের মধ্যেই তো শিল্পীর বিস্তার, কিন্তু আমি একটি কথা বলবো যে যারা এখানে বোদ্ধা সমাজ, সঙ্গীত নিয়ে যারা
কাজ করেছেন, ভেবেছেন, বা আমি বলবো শিল্পীও এমনকি আমাদের যারা আগের জেনারেশন শিল্পীরাও আমাকে ভীষণভাবে অ্যাকসেপ্ট করেছেন ভীষণভাবে। আমি বহু শিল্পী মানে আমাদের যারা একেবারে অগ্রগণ্য শিল্পী তারা প্রত্যেকে আমাকে এত স্নেহ ভালোবাসায় সিক্ত করেছেন সেই শুরু থেকে, কিন্তু সেই কারণেই হয়তো আমার চলার পথটি অনেক সুগম ছিল। একজন শিক্ষক হিসেবে যখন দেখেন আপনার কোনো স্টুডেন্ট স্বরলিপির প্রতি খুব বেশি সৎ বলবো না, হয়তো অবচেতন মনে হয়তো একটু বেরিয়ে গাইবার চেষ্টা করছে, এটি একটা আপনার জন্য অভিজ্ঞতা। অন দ্য আদার হ্যান্ড এটাও তো সত্য, এখন নতুন টেকনোলজির জন্য ইয়াং জেনারেশন রবীন্দ্রসঙ্গীতের অনেক পুরনো ভার্সনগুলো শুনতে পাচ্ছে, দুটোই সত্য। আপনি কি সংরক্ষণে বিশ্বাসী নাকি আপনি শুদ্ধি সঙ্গীতে বিশ্বাসী? সংরক্ষণের দরকার আছে। ওকে, আমার মনে হয় যেমন আপনি বললেন যে এখন কিন্তু আমরা প্রযুক্তির কারণে চাইলেই আমি কিন্তু একটা কণিকা বন্দ্যোপাধ্যায়ের একটা গান শুনতে পারি, কারেক্ট, আমি হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান শুনতে পারি। আগে হয়তো সেটা শুনবার জন্য আমাকে সিডি ক্যাসেট সংগ্রহে রাখতে হতো বা লং প্লে, এখন সেটার প্রয়োজনও হচ্ছে না। সেটা একটা সুযোগ, এবং আমি মনে করি সব ধরনের গান যদি শুনবার অভ্যাস থাকে বা করে এই প্রজন্মেও, সে ভালো শিল্পী হবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ অনেক বেশি শুনে গানটাকে তৈরি করা, হ্যাঁ, যে কথা আপনি দিয়ে শুরু করেছিলেন, তো সেটা একটি দিক। আর আরেকটি দিক আপনি যেটা বললেন যে সংরক্ষণ তো দরকার, সেটাই আমি আপনার উত্তরটি দিলাম, সংরক্ষণ দরকার। আর সেই সঙ্গে সঙ্গে শুদ্ধতার যে ব্যাপার, দেখুন এখন যুগটা এত দ্রুত বদলে যাচ্ছে, মানে আমাদের দেশ না, সারা বিশ্ব, গোটা বিশ্ব ধৈর্য নেই। শর্টস চলে আসছে এখন, গানের পুরো গানের শুনবারও কোনো ধৈর্য নেই, তো শর্টস হচ্ছে, তারপর রিলস চলে আসছে। তো এখন অনেকটা গান বাজনাটা অনেকটা দেখবারও ব্যাপার হয়ে গেছে, এবং সেই সাথে সাথে মানে একটা আনন্দের এন্টারটেনমেন্টেরও ব্যাপার হয়ে গেছে। তো আমরা তো ঠিক ওই এন্টারটেনমেন্ট ভেবে আসলে গাইনি, ফর্মে গান নেই না, আমরা গেয়েছি আর্ট ফর্মে। কারেক্ট, যে আর্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট দুটো দুই জিনিস। অ্যাবসলিউটলি। তো আমার কেন জানি মনে হয় যে আর্ট ব্যাপারটি আমাদের দেশে, এটা আমি যেটা বললাম যে সারা বিশ্বে কিন্তু এই অস্থিরতা এসেছে এবং ফর্মগুলো খুব দ্রুত বদলে যাচ্ছে। ভেরি ট্রু। কিন্তু তাদের এই দুটো সেপারেট জিনিস খুব ডিস্টিংক্টলি আছে। আমি বলবো এমনকি আমাদের পাশের দেশে যদি বলি, আমি বলি ভারতের কথাও যদি বলি, সেখানেও কিন্তু আপনার আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট দুটো জিনিস কিন্তু আলাদা। এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড ডিফারেন্ট, সেখানে অনেক কিছু হচ্ছে, অনেক কাজ হচ্ছে। আর্টের ক্ষেত্রেও অনেক রকম কাজ, ওরা দুটো ফর্মকে আলাদাভাবে ওরা এস্টাবলিশ করতে পেরেছে। এবং মানুষেরও সুবিধা হচ্ছে যে আমি কোনটাকে বেছে নেব। হ্যাঁ, তো তরুণ প্রজন্মই বলি কিংবা আমাদের মধ্য প্রজন্মই বলি, তার বেছে নেবার সেই সুযোগটি রয়েছে। আমাদের এখানে কিন্তু সেই সুযোগটি তৈরি হচ্ছে না। আমরা কিন্তু আর্টটাকে ভুলে যাচ্ছি। আমরা ভাবছি আর্টটা হলো সেকেলে একটা ব্যাপার, কিন্তু এন্টারটেইনমেন্টটা হচ্ছে এই যুগের সঙ্গে আমাকে ইটস আ কমার্স, একটা আপনি যেটা বললেন বাণিজ্যর ব্যাপার আছে, এবং আমার ভালো লাগার ব্যাপারটাও, মানে এখন আমি ওই সেকেলে গান শুনবো না, কিন্তু আমি এখন এই যুগের হাওয়ায় আমি পাল তুলে দেব। কিন্তু আসলে সেকেলে একেলে বলে তো কিছু নেই। ব্যাপারটা হলো আর্ট ইজ আর্ট। পাবলো পিকাসোর একটি পেইন্টিং কিন্তু অলওয়েজ একটা আর্ট, অলওয়েজ আ মাস্টারপিস। হ্যাঁ, এখন সেই ব্যাপারটি বুঝাবার একটি দায়িত্ব আমাদের সবার আছে। আমি জানি না এই ধরনের পডকাস্ট, টক শো যত হবে, আমার মনে হয় মেসেজগুলো সমাজে দেবার প্রয়োজন আছে। ভেরি কারেক্ট। আমি একটু ডিপার কাট ইস্যুতে কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আমরা যারা সচেতন শ্রোতা, আমরা সবসময় শুনি যে সঙ্গীতের কোনো সীমানা নেই। বাংলা বহু ভাষাভাষী সারা বিশ্বে ছড়িয়ে আছে, আমাদের পাশের দেশে কলকাতা আছে। আপনি এপার বাংলা ওপার বাংলা শব্দটা বলছি না, বাংলাতেই আপনি আপনার সব সাবলীল বিচরণ।
এই যে আপনার লাস্ট 30 ইয়ার্সের যে ক্যারিয়ার, হয়তো আরও বেশি, এই সময়টা থেকে আপনি নিজে ফিল করেছেন একজন সঙ্গীত শিল্পী হিসাবে, সঙ্গীতের ছাত্র হিসাবে আপনি কি ফিল করেছেন যে সঙ্গীত দিয়ে সীমানাকে বড় করা যায়? নিশ্চয়ই বড় করা যায়। হুম। আমার তো তাই মনে হয়। হুম। কারণ আমি তো বাংলাদেশের একটি মেয়ে, ঢাকার একটি খুবই ছোট জায়গায় আমার জন্ম হয়েছে, কিন্তু সঙ্গীতের মধ্যে দিয়েই আমি কিন্তু ভুবনকে দেখেছি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খান, তো ব্যাপারটা আমার জন্য খানিকটা তাই। আপনি যে সীমানার কথা, বাংলা এপার ওপার বলছি না, কিন্তু যেখানে বাঙালিরা আছেন, আমাদের বাংলাদেশে আছেন, পশ্চিম বাংলায় আছেন, এবং এই দুই বাংলার বাঙালিরা কিন্তু পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে। তো যেখানেই বাঙালিরা আছেন আমার সেখানে যাবার সুযোগ হয়েছে। বিউটিফুল। তো সেইটা আমার তো মনে হয় যে সঙ্গীত ছাড়া, গান ছাড়া সেটা সম্ভব হতো না। তো বিস্তৃত তো হয়েছে ভীষণভাবে, ভীষণভাবে। আপনার কাছে তো বটে, অনেকের কাছে। রবি ঠাকুর তো একজন কোনো শুধু কবি না, উনি একজন দার্শনিকও, তাই তো? আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি আমাদের আলোচনার। আপনার জীবনবোধের কোন জায়গাটাতে মনে হচ্ছে রবি ঠাকুরের একটা পার্টিকুলার ফিলোসফি আপনাকে ভীষণভাবে স্টেবল করেছে, উইথ ইউর ভ্যালুস, উইথ ইউর আপব্রিঙ্গিং? রবীন্দ্রনাথের ফিলোসফি তো আসলে ছোটবেলায় বুঝিনি আপব্রিঙ্গিং এর সময়, কিন্তু এখন বুঝতে পারি এটার মধ্যে থেকে থেকে। আমাকে যদি আমি বলি যে তার যে দিকটি আমাকে আকৃষ্ট করেছে, অনেকগুলো দিক, তার মধ্যে একটি প্রধানতম দিক হচ্ছে যে রবীন্দ্রনাথ, আপনি লক্ষ্য করবেন যে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন গীতাঞ্জলি কাব্যের জন্য, এবং গীতাঞ্জলি কিন্তু খুবই একটি স্পিরিচুয়াল, একটা ঈশ্বর ভক্তির ব্যাপার মনে হতে পারে আপেক্ষিকভাবে, কিন্তু কোথাও রবীন্দ্রনাথের গানে বা কাব্যে, কবিতায়, সাহিত্যে কোথাও কিন্তু তিনি আল্লাহ বা ঈশ্বর কিংবা জিসাস কিংবা কারোর কোনো নাম উল্লেখ করেননি, ভগবান করেননি। তো কিন্তু তার রচনায়, গানে এই প্রার্থনা এসেছে কিন্তু খুব সাটল ভাবে, যেটা আপনাকে বুঝে নিতে হবে। যেমন আমি গীতাঞ্জলির একটি গানই যদি বলি, যে মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। তো এটা তো বুঝবার কোনো উপায় নেই যে এটা তিনি কি ঈশ্বরের বন্দনা করছেন, তা তো নয়। তিনি প্রকৃতির মধ্যে কিন্তু সেই স্পিরিটটাকে খুঁজে নিচ্ছেন। আবার আমার প্রিয়ার ছায়া আকাশে আজ ভাসে, এখানেও এই প্রিয়াকে যে তিনি মিলিয়েছেন মেঘের সঙ্গে, বৃষ্টির সঙ্গে, এই মেটাফোর, তো এখানেই রবীন্দ্রনাথ অনন্য, এবং এখানেই তিনি আমি বলবো যে অন্যতম শ্রেষ্ঠ মনীষা বাংলার, তাই না? এই ব্যাপারটি তো আসলে আমরা খুব একটা কারোর মধ্যে পাই না। কারেক্ট। অদিতি মহসিন, আমরা জানি আপনার তানপুরা, আপনার হারমোনিয়াম সবকিছু আপনার বেড়ে ওঠার পথের পাথেও। আমরা বিশ্বাস করি আপনার তানপুরা আর আমাদের তাহার কথা একদমই অভিন্ন নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তাহার কথা আসবার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ। খুব আনন্দ পেলাম আজকে কথা বলে, কারণ আপনি সত্যিকার অর্থেই কি বলবো, অনুরাগী আমার মনে হলো। এবং আপনার যথেষ্ট রিসার্চ আছে, সেই দিক থেকে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। প্রথম আলোকেও আমার কৃতজ্ঞতা জানাই। শুধু আজকে অদিতি মহসিনের সাথে কথা বললাম, আমি নিজে আলোকিত হচ্ছি। আশা করছি সামনের দিন আরও আলোকিত হব নতুন অতিথিদের নিয়ে। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।